সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলার লোগোযুক্ত একটি প্রতিবেদন ঘুরে বেড়াচ্ছে অনলাইনে, যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি হয়ে লন্ডনে যাচ্ছেন। শেখ হাসিনাকে বহনকারী একটি সেনা হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে দিল্লি অভিমুখে গেছে এবং পরে সেটি লন্ডনের দিকে যাত্রা করবে। ইতিমধ্যে পুতিনের সাথে শেখ হাসিনার একাধিকবার অত্যন্ত গোপনীয় এবং দীর্ঘ ফোনালাপ হয়েছে। পুতিন এই ফোনালাপে অত্যন্ত কঠোর ভাষায় অস্বস্তি করেছেন যে রাশিয়ার প্রভাব বলয়ের মধ্যে থাকা কোনো দেশ এমন অরাজকতা তিনি বরদাস্ত করবেন না। শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সসম্মানে বসানোর জন্য যে কোনো কঠোর পদক্ষেপ তিনি নিতে পিছপা হবেন না। গোপনে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। যেসব খবরে বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি, বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয়ও দিতে প্রস্তুত। দিন ধরেই তিনি যেতে চাইছিলেন, কিন্তু সেরকম অবস্থার সৃষ্টি হয়নি। কিন্তু এখন একটা নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচনে একটা দল এসছে, আর ব্রিটেন হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে ইউরোপটা পুরো যাওয়া যায়। ব্রিটেনে প্রচুর আমাদের আওয়ামী লীগের লোকজন রয়েছেন, ফলে তারাও ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমরা গণতন্ত্রের পথে এগোচ্ছি, কিন্তু যারা এই গণতন্ত্রকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, অরাজকতা ছড়াবে বা অতিরিক্ত উচ্ছৃঙ্খল আচরণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কিছু নেতাকর্মী যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে আমরা দলটিকে রাজনীতি থেকে সরাসরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আসসালামু আলাইকুম দর্শক, জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আর আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে হয়ে যাওয়া সেই বহুল আলোচিত এবং উত্তপ্ত নির্বাচন পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন ভয়ঙ্কর আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। কারণ ভারতের দীর্ঘ প্রবাস জীবন কাটানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তার জীবনের বড় এবং চূড়ান্ত রাজনৈতিক চালটি চালতে যাচ্ছেন, যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিতে পারে। গত 2024 সালের আগস্ট মাসে ছাত্র আন্দোলনের মুখে ডক্টর ইউনূসের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ত্যাগের পর যে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, সেখানে পর্দার আড়ালে তৈরি হয়েছে এক বিশাল আন্তর্জাতিক জাল, যার মূল কেন্দ্রবিন্দু এখন আর কেবল ঢাকা বা দিল্লি নয়, বরং তা বিস্তৃত হয়েছে লন্ডন থেকে মস্কো পর্যন্ত। বাংলাদেশে ক্ষমতায় থাকা এখন বিএনপি সরকার হলেও শেখ হাসিনা এই নির্বাচনকে সম্পূর্ণ সাজানো এবং অবৈধ বলে প্রত্যাখ্যান করছেন। তিনি এখন বিশ্ব নেতাদের দরবারে প্রমাণ করতে চাইছেন যে 2024 সালের সেই আন্দোলন থেকে শুরু হওয়া 2026 সাল নির্বাচন পর্যন্ত প্রতিটি পদক্ষেপ ছিল একটি গভীর চক্রান্ত। সূত্রমতে শেখ হাসিনা এখন দিল্লির বিশেষ বিমানে করে লন্ডনের পথে যাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একান্তে বৈঠক করবেন। তার সাথে থাকবেন একদল তুখোর আন্তর্জাতিক আইনজীবী, যারা আন্তর্জাতিক আদালতে এই নির্বাচনকে অসাংবিধানিক প্রমাণ করার জন্য সমস্ত নথিপত্র সাজিয়ে রেখেছেন। কিন্তু গল্পের আসল লোমহর্ষক মোড়টি আসতে যাচ্ছে রাশিয়ার ক্রেমলিনে, কারণ লন্ডনের কাজ শেষ করে তিনি সরাসরি উড়াল দেবেন মস্কোতে ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে। রাজনৈতিক মহল এখন এই খবরটি দাবালনের মতো ছড়িয়ে পড়েছে যে ইতিমধ্যে পুতিনের সাথে শেখ হাসিনার একাধিকবার অত্যন্ত গোপনীয় এবং দীর্ঘ ফোনালাপ হয়েছে। সেখানে শেখ হাসিনা আবেগঘন কণ্ঠে পুতিনকে জানিয়েছেন যে বাংলাদেশে যা ঘটেছে তা কেবলমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাশিয়ার একজন অকৃত্রিম বন্ধুর সাথে চরম বিশ্বাসঘাতকতা। পুতিন এই ফোনালাপে অত্যন্ত কঠোর ভাষায় অস্বস্তি করেছেন যে রাশিয়ার প্রভাব বলয়ের মধ্যে থাকা কোনো দেশ এমন অরাজকতা তিনি বরদাস্ত করবেন না। শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সসম্মানে বসানোর জন্য যে কোনো কঠোর পদক্ষেপ তিনি নিতে পিছপা হবেন না। ধারণা করা হচ্ছে পুতিন আন্তর্জাতিক মঞ্চে ঘোষণা করতে পারেন যে 2026 সালের বাংলাদেশে হওয়া এই নির্বাচন বাতিল করতে হবে এবং শেখ হাসিনাকে পুনর্বহাল না করলে তিনি বাংলাদেশের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন। এমনকি ডক্টর ইউনূস সহ বর্তমান নীতি নির্ধারকতার আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তিনি চরম চাপ সৃষ্টি করবেন। ক্রেমলিনের গোয়েন্দা সংস্থাগুলো নাকি ইতিমধ্যেই ঢাকার বর্তমান সরকারের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখছে। পুতিনের এই সম্ভাব্য অ্যাকশন শুরু হলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। শেখ হাসিনার এই লন্ডন থেকে মস্কো সফর কি তবে বর্তমান সরকারকে মুছে ফেলার কোনো নীল নকশা,
নাকি পুতিন সত্যিই বিশ্ব রাজনীতিতে নিজের ক্ষমতা জহির করতে গিয়ে ঢাকাকে কেন্দ্র করে নতুন কোনো সংঘাতের জন্ম দেবেন? দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে ওয়াশিংটনের হোয়াইট হাউস পর্যন্ত এখন সবার নজর কেবল শেখ হাসিনার এই ঝটিকা সফরের দিকে। কারণ পুতিন যদি একবার সরাসরি এই খেলায় হস্তক্ষেপ করেন, তবে বর্তমান প্রশাসনের জন্য পালানোর পথও খোলা থাকবে না। রাজনীতির এই দাবা খেলায় শেখ হাসিনা এখন তার শেষ কিস্তি বাঁধাতে চালটি চেলেছেন। আর পুতিনের রুদ্রমূর্তি যদি একবার ঢাকার উপরে আছড়ে পড়ে, তবে বাংলাদেশের ইতিহাসে তা হবে এক অভাবনীয় অধ্যায়, যা পুরো বিশ্ববাসীকে হতভম্ব করে দেবে। শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই হয়তো বিদেশ যাওয়ার জন্য তৈরি হতে পারেন এবং তার প্রথম যাত্রা হবে ব্রিটেন। ব্রিটেন থেকে উনি ফ্রান্স, জার্মান, ইটালি যেখানে উনি যেতে চান, ওনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া আছে, ওনার অসুবিধা নেই। আর ভারত পুরোটাই স্পন্সর করছে, ভারতের পুরো সুরক্ষা টিম তার সঙ্গে যাবে, তাকে পুরো সুরক্ষা দেওয়া হবে। তার জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করা হয়েছে, যে জেটে সুরক্ষা বাহিনীও থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত ব্রিটেন যাচ্ছেন। এখন এ নিয়ে কূটনৈতিক মহলে একটা পরামর্শ চলছে। আজকে আমাদের আনন্দবাজারে এ নিয়ে আমি বহু আগে একটা খবর করেছিলাম, তিনি বিদেশ ভ্রমণে যাবেন। তখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছিল, তাই তার সফরটাকে রদ করা হয়েছিল। এখন আবার নতুন করে ভাবা হচ্ছে। এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা। এইখানে নানান বিষয়ের মধ্যে একটা বিষয় এখানে উঠে এসছে, সেটা হচ্ছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। মাফ করবেন, দেরি হচ্ছে। ঢাকা সাবধানে পা ফেলতে চায় দিল্লি, এই শীর্ষক যে এটা হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে, বাড়তি মাখামাখি প্রয়োজন নেই, শুধু দরজাটা খোলা রাখতে হবে। ভোট পরবর্তী বাংলাদেশের সঙ্গে এই নীতি নিয়ে চলার কথাই ভাবছে সাউথ ব্লক। সাউথ ব্লকের আরো ভাবনা, এমন কোনো সংকেত দেওয়া আপাতত ঠিক হবে না। বাংলাদেশে ভারত বিরোধী অংশ বলার সুযোগ পায়। নয়াদিল্লি বিএনপির ওপরে প্রভাব খাটানোর চেষ্টা করছে, এটাও যেন বলার চেষ্টা না করা হয়। এই কথা নয়াদিল্লিকে মনে রাখতে হচ্ছে। ভারত তথা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় জামাতের উত্থান নজরে পড়ার মতো। ভবিষ্যতে নিরাপত্তা ক্ষেত্রে এই বিষয়গুলি চ্যালেঞ্জে দাঁড়াতে পারে একাংশের মতামত। আগামীকাল বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগ দিতে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লোকসভা স্পিকার ওম বিড়লা যাচ্ছেন। এরপর লম্বা খবর আছে যে কিভাবে নির্বাচন হয়েছে, এভাবে কিভাবে এনসিপি পরাজিত হয়েছে, সেই সমস্ত খবর আপনারা সব জানেন। ওই খবরটুকু আমি বাদ দিচ্ছি। বাদ দিয়ে যে খবরটায় আসছি সেটা হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লাল দাগ দেওয়া, দেখুন এই অংশটুকু আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রশ্রয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কিন্তু ভারতবর্ষ সেই প্রশ্নের কোনো জবাব দেয়নি এবং ভবিষ্যতে ভারতের যে এটা, সে প্রসঙ্গ কোনো পরিষ্কার কিছু করা হয়নি। তবে তিনি ব্রিটেন সফরের ব্যাপারে একটুখানি উদ্গ্রীব হয়ে রয়েছেন। ব্রিটেন সফর উনি করতে চান। এখন এই ব্যাপারে সংশ্লিষ্ট কূটনীতিক দৌত্যের কথা ভাবতে পারে সাউথ ব্লক, এমনটাই পরামর্শ দেওয়া হয়েছে দোভালের অফিসে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সংঘাত বিন্দু সেক্ষেত্রে অনেকটা হয়তো বাড়তেও পারে, আবার কমতেও পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে শেখ হাসিনা এই এক ভারতবর্ষে থাকতে 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 তিনি বোর হয়ে গেছেন। খুব সাধারণ ব্যাপার। একটা মানুষ যদি 18 মাস একটা জায়গায় বন্দি অবস্থায় থাকেন, তাহলে তার মানসিক এবং শারীরিক অবস্থার উপরে একটা প্রভাব পড়ে। তিনি দীর্ঘদিন ধরেই তিনি যেতে চাইছিলেন, কিন্তু সেরকম অবস্থার সৃষ্টি হয়নি। কিন্তু এখন একটা নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচনে একটা দল এসছে। আর ব্রিটেন হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে ইউরোপটা পুরো যাওয়া যায়। ব্রিটেনে প্রচুর আমাদের আওয়ামী লীগের লোকজন রয়েছেন, ফলে তারাও ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আজকে আমাদের এখানে যে সমস্ত যে অনুষ্ঠানটা আছে, সেখানে যে সমস্ত আমাদের মানে লোকজন আসবেন, বলা হচ্ছে আজ রাজধানীর বিশ্বকে ডাক, এই হেডিংটাও আপনারা দেখুন, বিশ্বকে ডাক মোদির। আমি প্রত্যেকটা খবরের কাগজ খুলে খুলে আপনাকে দেখাচ্ছি। বিশ্বকে ডাক মোদির, সেখানে কি লেখা হচ্ছে, আজ রাজধানীর ভারতে মন্ডপমে 5 দিনের কৃত্রিম মেধা ইম্প্যাক্ট সামিটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বকে ভারতের মঞ্চে আহ্বান জানালেন। বললেন,
এআই নিয়ে আলোচনা করতে আজ হাজির গোটা বিশ্ব। ভারত আয়োজন করছে এই সম্মেলনে। আমি অভিবাদন স্বাগত জানাচ্ছি সারা বিশ্বের শিল্প নেতা, প্রযুক্তিবিদ, উদ্ভাবক, নীতি নির্ধারক, গবেষকদের। তাদের কথা বিষয়বস্তু সর্বজন হিতে কাজ করবে, অর্থাৎ সকলের ভালোর জন্য এই অনুষ্ঠান। আসলে এআইকে মানুষের উন্নতির ব্যবহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মেলনে যোগ দিচ্ছে 65 দেশ। দিল্লির বুকে এটা ব্যস্ততম সময়। G20 ঘিরে তোড়জোড় আগে শুরু হয়েছে। অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তানজানিয়া এবং আফ্রিকার প্রতিনিধিরা যোগ দিয়েছেন। আনুমানিক দৈনিক প্রায় 2.5 লক্ষ দর্শক আসবেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোরগে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসাকিস যোগ দিচ্ছেন। এখন এই যে বিশ্ব নেতারা আসছেন না, এই বিশ্ব নেতাদের সঙ্গে একটা আলোচনা চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও একটা আলোচনা চলবে, যার জন্য কূটনীতিকদের মতামতটা চাওয়া হয়েছে। এখন সেক্ষেত্রে শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই হয়তো বিদেশ যাওয়ার জন্য তৈরি হতে পারেন এবং তার প্রথম যাত্রা হবে ব্রিটেন। ব্রিটেন থেকে উনি ফ্রান্স, জার্মান, ইটালি ফিটালি যেখানে উনি যেতে চান, ওনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া আছে, ওনার অসুবিধা নেই। আর ভারত পুরোটাই স্পন্সর করছে। ভারতের পুরো সুরক্ষা টিম তার সঙ্গে যাবে, তাকে পুরো সুরক্ষা দেওয়া হবে। তার জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করা হয়েছে, যে জেটে সুরক্ষা বাহিনীও থাকবে। এবং যে সমস্ত দেশগুলোর ওপর দিয়ে উনি যাবেন, সেই দেশের সঙ্গে কথা বলা হয়েছে তারা যেন তাদের ফাইটার প্লেন দিয়ে এই প্লেনকে যাতে পথ দেখিয়ে নিয়ে যায় এবং সুরক্ষার ব্যবস্থা করা হয়। এখন এইটা যদি হয় তাহলে পরে প্রধানমন্ত্রী সারা বিশ্বের সঙ্গে কথা বলতে পারবেন, যেটা আমি বহু পূর্বে বলেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে বেরোবেন, তখন নানান কারণে সেটা হয়ে ওঠেনি। তো অনেকেই লিখেছিলেন যে কি হলো বিদেশ সফর সম্পর্কে আপনি তার কিছু বললেন না। তখন ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে কূটনৈতিক ব্যাপার। কূটনীতিতে কখন কোনটা আগে আসে, কখন কোনটা পিছনে যায়, এ তো আমরা বলতে পারবো না। ফলে এখন পরিবেশ পরিস্থিতি এবং সমগ্র ব্যাপারটা পাল্টে গেছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন শেখ হাসিনাকে যদি পাঠানো হয় ওনাকে নিরাপত্তা দিয়ে, তাহলে ভারত নিশ্চিন্ত থাকবে এবং প্রত্যেকটা দেশের কূটনীতিদের সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করে ডেট ফিক্স করে তারপরেতেই কথা বলা হবে। এ ব্যাপারে আমি শোনালাম যে কূটনীতিকদের সঙ্গে কথা বলা হচ্ছে, অজিত দোভালের সঙ্গে কথা বলা হচ্ছে। এটাও সত্যি যে 1.5 বছর ধরে উনি একটা জায়গায় বন্দি থেকে উনি মানসিক দিক দিয়ে একটুখানি হয়ে গেছেন, কি বলে অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেছেন। তাকে বাইরে যাওয়া অতীব প্রয়োজন। ডাক্তাররাও বলেছেন তাকে একটু বাইরে যাওয়া দরকার। সেক্ষেত্রে তাকে হয়তো বাইরে যেতে অনুমতি দেওয়া হচ্ছে এবং তিনি ব্রিটেনে যাবেন প্রথম। সকালবেলা এই খবরটা দিয়ে শুরু করলাম, বাকি দুপুরে বিকেলে আবার নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে। সবাই এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করবেন। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। বেশি বাড়াবাড়ি করলে এনসিপিকে নিষিদ্ধ করব, শপথ নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়ে যা বললেন তারেক রহমান। আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণ শেষে প্রথম সংবাদ সম্মেলনে তিনি নতুন সরকারের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি একটি শক্তিশালী বার্তা দেন। সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমরা গণতন্ত্রের পথে এগোচ্ছি, কিন্তু যারা এই গণতন্ত্রকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, অরাজকতা ছড়াবে বা অতিরিক্ত উচ্ছৃঙ্খল আচরণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কিছু নেতাকর্মী যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে আমরা দলটিকে রাজনীতি থেকে সরাসরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এই হুঁশিয়ারির পেছনে কারণ হিসেবে তারেক রহমান উল্লেখ করেন, নির্বাচনের পর থেকে এনসিপির কিছু নেতাকর্মীদের অসহিষ্ণু আচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অতিরঞ্জিত সমালোচনা এবং কয়েকটি স্থানে ছোটখাটো বিক্ষোভের ঘটনা। তিনি বলেন, এনসিপি জুলাই অভ্যুত্থানের ফসল, আমরা তাদের সম্মান করি, কিন্তু তারা যদি নতুন সরকারের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে আইনের আওতায় কঠোর পদক্ষেপ নিতে হবে। দল নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের আছে এবং প্রয়োজনে তা করা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 2025 সালের ফেব্রুয়ারিতে গঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে গড়ে ওঠা এই দলটি নাহিদ ইসলামের আহ্বায়কত্বে পরিচালিত হচ্ছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে পরিচিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপি 6টি আসনে জয়লাভ করে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের মর্যাদা পেয়েছে। বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পরও এনসিপির এই অবস্থান অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। নির্বাচনের পর তারেক রহমান নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেখানে
যেখানে দুই নেতা রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিয়েছিলেন। কিন্তু গত কয়েকদিনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কয়েকটি বক্তব্য, যেমন সংবিধান সংস্কার, মন্ত্রিসভা গঠন নিয়ে সমালোচনা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি, বিএনপির অভ্যন্তরে অসন্তোষ তৈরি করেছে। দলের কয়েকজন নেতা মনে করছেন এনসিপি কিংস পার্টি হিসেবে আচরণ করছে এবং অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রেখে সরকারকে চাপে রাখার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারির পর এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসেছে। আহ্বায়ক নাহিদ ইসলাম একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। কোনো অরাজকতা বা অস্থিতিশীলতা আমাদের লক্ষ্য নয়। তবে জনগণের দাবি ও জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় আমরা কথা বলবো। নিষিদ্ধের হুমকি দিয়ে গণতন্ত্রকে দুর্বল করা যাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই হুঁশিয়ারি নতুন সরকারের কঠোর অবস্থান দেখানোর প্রচেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ কামাল বলেন, তারেক রহমানের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে সরকার কোনো বিরোধী শক্তিকে ছাড় দিতে চায় না। এনসিপি যেহেতু তরুণদের মধ্যে জনপ্রিয়, তাই তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। কিন্তু নিষিদ্ধ করা হলে তা বড় ধরনের বিতর্ক তৈরি করবে এবং আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এনসিপির কিছু নেতা অতিরিক্ত উচ্চাভিলাষী। তারা মনে করছে তারা ছাড়া সরকার চলবে না। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, আমরা সহনশীল কিন্তু সীমা লঙ্ঘন সহ্য করব না। শপথ অনুষ্ঠানে চীন, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ সহ 13 দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিরলা যোগ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম ভাষণে বলেন, আমরা সবাইকে নিয়ে এগোবো, কিন্তু দেশের স্থিতিশীলতা আমাদের প্রথম অগ্রাধিকার। এই ঘটনার পর রাজনৈতিক মহলে আলোচনা চলছে, এনসিপি কি সত্যি নিষিদ্ধ হতে পারে নাকি এটা শুধু চাপ সৃষ্টির কৌশল। আগামী দিনগুলোতে এনসিপির কর্মকাণ্ড এবং সরকারের প্রতিক্রিয়া এই প্রশ্নের উত্তর দেবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আর আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।